নিকের পিঠে ঘুষি দেয় ইচ্ছে মতো। নিক হাত চেপে ধরতে গিয়েও থেমে যায়। ওষ্ঠের মিলনে অ্যানির নাজেহাল অবস্থা। নিকের বুকে নখের আঁচড়ে দিতে থাকে ইচ্ছে মতো। নিক কামড় বসায় নরম ঠোঁটের ওপর। অ্যানি ব্যথায় কুঁকড়ে ওঠে। নিকের হাত চলে যায় অবাধ্য ভাবে। অ্যানি পুরো শরীরে যেন স্তব্ধ হয়ে যায়। এমন ভাবে ২০ মিনিট চলে এই উন্মাদনা। নিক ছেড়ে দেয় অ্যানিকে। অ্যানি শ্বাস নিয়ে হাঁপাচ্ছে। অ্যানির ঠোঁট থেকে রক্ত মুছে দিয়ে নিক বলে, বাকি কাজটা রাতে করবো বেবি। নাজলি গুনগুন করে গান গাচ্ছে আর এদিক সেদিক হাঁটছে। মেইড এসে রুম পরিষ্কার করে দিয়ে যায়। আরিশকে এই মুহূর্তে ইমার্জেন্সি বাহিরে যেতে হবে, কিন্তু শাওয়ার ছাড়া কিভাবে বের হবে সে? হাত এমন ভাবে কেটেছে যে পানি লাগলেই জ্বলে উঠবে। আরিশের ঠোঁটের কোণে বক্র হাসি ফুটে ওঠে। নাজলির দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে বলে, সামনে এসো। নাজলি শুনেও না শোনার অভিনয় ধরে বসে আছে। আরিশের চোল শক্ত হয়ে আসে, ধমকে ওঠে। শুনতে পাচ্ছ না কি বলছি? নাজলি খাপছাড়া ভঙ্গিতে বলে, ডিস্টার্ব করবেন না, মুভি দেখছি। নায়কটা এত জোস। আহ, এমন একটা ছেলে যদি আমার উনি হতো। আরিশ হাত মুষ্টি করে কটমট করে তাকায়। হিংসায় জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে ক্রিমিনাল লিডার। বসা থেকে উঠে খপ করে নাজলির হাত থেকে ফোনটা নিয়ে বাহিরে ফেলে দেয়। নিজের ফোনের এমন অকাল মৃত্যুতে নাজলি পারছে না কেঁদে দিবে এমন অবস্থা। নাজলি বাহিরে যেতে চাইলে আরিশ হাত দিয়ে আটকে ফেলে। নাজলি রাগে দুঃখে চেঁচিয়ে ওঠে। আপনার সাহস হলো কিভাবে আমার ফোনটাকে নিচে ফেলে দেওয়ার, অসভ্য লোক! আরিশও সেই ভাবে চোয়াল শক্ত করে ফেলে। আবারও তেড়ামি করলে মোবাইলের জায়গায় মাথাটাকে আছাড় মেরে মগজ বের করবো বেয়াদব। নাজলি ভ্রু নাচায়। মগজটা মনে হয় আপনার বাপের সম্পত্তি। আরিশ নিজেও ভ্রু নাচিয়ে বলে, আমার বাপের হলে তো তুমি আপন বোন হয়ে যাবে। তুমি হলে তোমার বাপের কষ্টের ফল ডার্লিং। আমার বাপের আমি ছাড়া ওনার কোনো সন্তান ছিল না। আরিশের এমন অদ্ভুত যুক্তিতে নাজলি তেড়ে যায়। আরিশ একই জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে থাকে। নাজলি থতমত খেয়ে বলে, আপনাকে আমি দেখে নিব। কোথা থেকে শুরু করবে? মানে? আরিশ সরে গিয়ে বলে, আমাকে দেখার কথা বলছো? শুরু কি উপর থেকে নিচে যাবে নাকি নিচ থেকে উপরে যাবে? নাজলি হতভম্ব হয়ে যায়। আরিশের দিকে কুশন ছুরি দিয়ে বলে, গজব পড়ুক আপনার মুখের ওপর, নির্লজ্জ! আরিশ কুশনটা ধরে বিছানায় বসে পড়ে। নাজলি সাইড টেবিল থেকে আরিশের ফোনটা তুলে জানালা দিয়ে ফেলে দেয়। এমন ভাবে ফেলেছে যে কত জায়গায় ধাক্কা খেয়েছে তার ইয়াত্তা নেই। নাজলি ভেবেছে আরিশ হয়তো ক্ষেপে যাবে এমন করাতে, কিন্তু আরিশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, ফোন ফেলে নিজে থেকে গেলে কেন? নিজেও লাভ মারতে এর সাথে। আপনার ঘাড়ের রক্ত খাওয়ার জন্য থেকে গিয়েছি। জঙ্গলি কি আর কারণ ছাড়া বলি? রক্ত তো সে প্রথম থেকেই খাচ্ছ। নাজলি রাগে কাঁপছে, অথচ কিছুই করতে পারছে না। আরিশের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে বলে, এর প্রতিশোধ আমি ভিন্নভাবে তুলব। আমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর নিশ্চয়ই বিয়ে করবেন। তার থেকে অবশ্যই ডজন ডজন বাচ্চা ফুটাবেন। যে উত্তেজনা আমি দেখতে পাচ্ছি, এতে ডজনও কম হয়ে যাবে। আরিশও গম্ভীর অথচ শান্ত গলায় বলে, চেক করছিলে নাকি আমার উত্তেজনা? কতদিন গিয়েছিলে আমার সাথে বেডের উপর? নাজলি লজ্জায় চোখ মুখ খিচে ফেলে, তবুও জেতার জন্য সাহস নিয়ে বলে, অভ্যন্তরীণ জিনিস আরেক নারীর সম্পত্তি, আমার দেখার এত ইচ্ছে নেই। আরিশ কাঁধ নাড়ায়। ডজন কেন, আমি তো 1000টা বাচ্চা নিব, যদি আমার বউ সেটা গ্রহণ করতে পারে। মূলত সে প্রচুর রাগী, মৃত্যুর ভয় নেই, যা বলে একদম মুখের উপর। অদম্য সাহস নিয়ে তার চলাফেরা আর কথাবার্তা দেখতে এতটা রূপবতী যে আরিশের হৃদয় থমকানোর জন্য যথেষ্ট। মূলত এমন মেয়ে পেলেই বিয়ে করে ফেলব। নাজলি প্রথমে ভেঙে পড়েছিল, ভেবেছিল হয়তো অন্য মেয়েকে পছন্দ করে ফেলেছে। হুট করে এমন পোল্টি নেওয়াতে রাগে ইচ্ছে করছিল নিজের চুল ছিঁড়তে। ছেলে মানুষ এত ঝগড়াটে কিভাবে হয়? নাজির অশান্ত কথাটা মনে মনে পড়ে, কেসে ওঠে। আমার কথাটাকে সমাপ্ত করতে না দিয়ে তামাশা করবেন না। বাচ্চার কথা বলছিলাম। প্রতিটা বাচ্চার ওপর প্রতিশোধ তুলব আমি। বাপকে তো কিছু করতে পারছি না। এদেরকে মেরে মনের জ্বালা মিটাবো। নাজির কথায় আরিশ অদ্ভুত ভাবে তাকায়, শান্ত গলায় বলে, কথাটা ভালোভাবে মনে রেখো। বাচ্চাদের উপরে কিন্তু প্রতিশোধ তুলবে যে কোনো মূল্য হোক। তখন যদি এক থাপ্পড় দিতে গিয়েই বলো আমার বাবা, তখন কিন্তু এটা আমি মেনে নেব না। নাজলি কপাল কুঁচকে ফেলে। আশ্চর্য! আপনার বাচ্চাকে আমি বাবা বলবো নাকি? সে কি আমার সন্তান নাকি?
আরিশ রহস্যময় ভাবে হাসলো। আজকাল কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে সে। আগে তো সে এমন ছিল না, তার সাথে কেউ গলা উঁচু করে কথা বলতে পারে না। তবে আজ যেন সে কিছু বলছে না। আরিশ কাবার্ডের কাছে গিয়ে বলে, আমাকে শাওয়ারে সাহায্য করো। নাজির চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম। ঠিক বয়সে বিয়ে করলে এতদিনে 10 বাচ্চার বাপ থাকতেন, আপনাকে কি সাহায্য করব? আরিশ কাবার্ড থেকে শার্ট বের করে বলে, বারবার বাচ্চার কথা বলে কিসের ইঙ্গিত দিচ্ছ? তুমি যদি নিতে পারো তবে শুধু 10টা নয়, এর থেকেও বেশি দিতে রাজি আছি। আমার আর কি কষ্ট? নাজির নাক মুখ কেমন কুঁচকে আসে। মুখ নাকি অ্যাটম বোমা এটা? নাজলি কিছু বলারও সুযোগ পায়নি। আরিশ নিজের রূপে ফিরে আসে। সে গম্ভীরতা নিয়ে বলে, অযথা তর্ক না করে সাহায্য করো আমাকে। একটু বেশি হয়ে যাচ্ছে না? এমন অযথা ঢং করছেন কেন? পুরো শরীরে যখন ক্ষত নিয়ে পড়ে থাকতেন তখন কাকে খুঁজতেন? আরিশ ঠোঁট কামড়ে ধরে হাসে। নাজির হাত চেপে ধরে ঠেলে ওয়াশরুমে নিয়ে যায়। নাজির ছটপট করে ওঠে। আপনার ধান্দা আমি বুঝেছি। একা একটা মেয়েকে পেয়ে এইভাবে ফায়দা তুলছেন। আরিশ দরজা লাগিয়ে বলে, ফায়দা তোলার ইচ্ছে থাকলে অনেক আগেই করতে পারতাম। এতদিনে আমার ফটোকপি পেটে নিয়ে ঘুরতে তুমি। চুপচাপ আমার শরীর থেকে শার্টটা খুলো, নয়তো ফটোকপি নিয়ে ঘুরবার প্রসেসিং শুরু করে দেব, প্রমিস। নাজির থমকে যায়। নিস্তব্ধতা ছেড়ে নাজির হৃৎপিণ্ডের থুকপুকানিটা যেন দেয়ালগুলোতে আছড়ে পড়ছে। আরিশের পাথরের মতো শক্ত হাতের মুঠোর সামনে এসে কতটা অসহায়। কি করবে সে এখন? লোকটা যে পুরোটা অভিনয় করছে সবটাই নাজির জানা। যার কোনো অনুভূতি নেই সে আজ হুট করে ব্যথার ভয়ে চুপসে যাবে, হাস্যকর। নাজলি কোনো কথা বলে না আর। ঝগড়া করার মুড নেই। বাথরুমে নিয়ন আলোটা কেন জানি আজ বড্ড বেশি ফ্যাকাশে। আরিশের এক হাতে সাদা ব্যান্ডেজ, যা থেকে হালকা রক্তের আভা উকি দিচ্ছে। সে রক্তাক্ত হাতেই সে বাচ্চাদের পাশে নাজলিকে নিয়ে এসে দাঁড়ালো। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত জেদ আর নেশা মেশানো। নাজলি সেই চোখের দিকে তাকাতে পারছে না। আরিশ আবারও বলে, খুলো। আরিশের ফিসফিস কণ্ঠে কেঁপে ওঠে নাজলি। গলার স্বর নিচু কিন্তু হুকুমের মতো শোনাচ্ছিল শার্টটা খুলে দেওয়ার জন্য। নাজলির হাত দুটো কাঁপছে। আঙ্গুলগুলো তার কথা শুনছে না। কাপড়ের বোতামগুলো খুলতে গিয়ে সে বারবার খেয়ে হারিয়ে ফেলছে। আরিশের শরীরের উষ্ণতা আর সেই তীব্র পুরুষালী সুবাস তাকে আরো বেশি অস্থির করে তুলছে। সে জানে না এই কম্পন কি কেবল ভয়ে নাকি অবচেতনে লুকিয়ে থাকা অন্য কোনো অনুভূতির। শার্ট খুলতে আরিশ বাঁকা হাসে। হঠাৎ করে আরিশ শাওয়ারটা ছেড়ে দেয়। মুহূর্তে বরফ শীতল জল নাজলির পিঠে বেয়ে নেমে যায়। ভিজে একাকার হয়ে যায় মুহূর্তেই। জলের ঝাপটায় নাজলির তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে গেল এক নিমিষেই। সে ছিটকে সরে যেতে চাইলো, আর্তনাদ করে উঠল, কি করছেন আপনি? কিন্তু পালানোর পথটা আরিশ আগে থেকেই বন্ধ করে রেখেছে। তার এক হাতের শক্ত বাঁধন নাজির কোমরকে নিজের শরীরের সাথে মিশিয়ে নেয়। পানির ঝাপটায় নাজির জামা শার্ট লেপ্টে গেছে শরীরের সাথে। শিরশির করে কেঁপে উঠছে রমণী। আরিশের ব্যান্ডেজ করা হাতটার দিকে নজর যেতেই অবাক হয়ে যায়। ব্যান্ডেজ ভেজে একাকার। তাহলে তাকে নিয়ে আসাটা ইচ্ছেকৃত ছিল? নাজির ছটফট করে বলে, মিথ্যুক লোক, ব্যান্ডেজ নিয়ে অভিনয় করলেন কেন? ভোরবেলা স্নিগ্ধ আলোয় চারিদিক যখন শান্ত, ঠিক তখনই তানভি এসে দাঁড়ায় সে পরিচিত সদর দরজায়। দাদামশাইয়ের সাথে দেখা করার তাগিদ থাকলেও তার প্রতিটা পদক্ষেপ ছিল ভারাক্রান্ত। একসময় যে বাড়িটা ছিল তার প্রাণের স্পন্দন, আজ সেখানে আসতে তার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। মেহেরের স্মৃতিগুলো এই বাড়ির প্রতিটি কোণায় বিষাক্ত তীরের মতো বিঁধে যাচ্ছে। মেহেরের সাথে কাটানো মুহূর্তগুলো এখন তানভীর কাছে এক সুখ স্মৃতি নয়, বরং এক অসহ্য দণ্ড। প্রতিটি পরিচিত বস্তু তাকে মনে করিয়ে দেয় কি ছিল আর আজ কি নেই। সে পুরনো ক্ষতগুলো নতুন করে সতেজ হয়ে ওঠে। আর তানভীর মনে হয় বুকের বাম পাশটা যেন কোনো এক অদৃশ্য চাপে পিষ্ট হচ্ছে। আজকাল এই পথে আসতে তার মন একদমই সায় দেয় না। চারিপাশে পরিচিত পরিবেশ যেন তাকে বিদ্রূপ করে। দাদামশাইয়ের সামনে স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করলেও তানভীর চোখের কোণে জমে হওয়া আর্দ্রতা তার ভেতরের ভাঙচুরকে বারবার প্রকাশ করে দেয়। তার মনে হয় মেহেরের স্মৃতিগুলো এখানে বাতাসের মতো মিশে আছে, যা নিঃশ্বাসের সাথে নিতে গেলে দম বন্ধ হয়ে আসে। নিস্তব্ধ ভোরে দাদামশাইয়ের ঘরের সামনে দাঁড়িয়ে তানভি এক দীর্ঘশ্বাস ফেলল। কয়েকবার দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। জানতে পারে দাদামশাই বাড়িতে নেই। তানভি দীর্ঘশ্বাস ফেলে মেহেরের রুমের দিকে অগ্রসর হয়। বুকের ভেতরে ধুকধুক করছে। দরজা খুলে ভেতরে ঢুকে চোখ বন্ধ করে ফেলে। চারিপাশে চোখ বোলায়, চোখের পানি বাদ মানছে না।
টেবিলের কাছে নজর যায় তার। এই টেবিলের মধ্যে সে মেহেরকে প্রতিনিয়ত পড়াতো। দুষ্টুমিতে মেতে উঠত মেয়েটা। আজ কতদিন হয়ে গেল সে নেই। তানভি আলতোভাবে ছুঁয়ে দেয় সে টেবিলের উপরের অংশ। হাতের মধ্যে বাঁধা হয়ে পড়ে ৩-৪টা কাগজের অংশ। তানভি কপাল কুঁচকে ফেলে। কৌতূহলবশত একটা কাগজ হাতে তুলে নেয়। কাগজের মধ্যে লেখা প্রতিটা বাক্য তানভির হৃদয় তছনছ করে দিচ্ছিল। আমার প্রথম প্রণয়ী পুরুষ, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? ও, শুনবে কিভাবে? এখন তো তুমি আরেক নারীর ব্যক্তিগত পুরুষ। একবারও জানতে চাইলে না এমন একটা কথা শোনার পর আমি কেমন আছি? একবারও অনুভব করনি আমি অভিমান করে কেন তোমার কাছে উত্তর চাইনি? ভালোবাসার এই খেলায় আমাকে এমন নিষ্ঠুরভাবে হারিয়ে দিতে পারলে? একবারের জন্য খারাপ লাগা কাজ করেনি তোমার? তুমি তো আমার সেই ভালোবাসা, যেটা আমার হৃদয়ে প্রথম গেঁথেছিল। ভালোবাসার এই নিষ্ঠুরতায় আমি হেরে গিয়েছি। দোষ আমি কাকে দিব? নিজের ধ্বংসের জন্য তো নিজেই দায়ী ছিলাম। এতটা অন্ধভাবে কেন ভালোবাসলাম? সে আমার হলো না। এই কথাটা যতবার মনে হয় ততবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এক নারী হয়ে কিভাবে আরেক নারী স্বামীকে ভালোবেসে যাব? বেঁচে থাকাটা আমার জন্য বিষাক্ত হয়ে পড়েছে। একে এভাবে দম বন্ধ হয়ে মরে যাচ্ছি। আমি বাঁচতে পারছি না। তার থেকে বরং মৃত্যুকে গ্রহণ করে নিলাম। জানি আত্মহত্যা মহাপাপ, তবুও সে পাপকে আমি বরণ করে নিয়েছি। মরার আগে আবারও বলে যাচ্ছি, প্রচুর ভালোবাসি তোমায়। তুমি ছিলে আমার বেঁচে থাকা সেই আলো, যার সাথে জীবন বাঁধতে চেয়েছিলাম। তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। সুখ খুশিতে মেতে ওঠো তোমরা। আমাকে শুধু একটু মনে রেখো। তানভীর চোখ ঝাপসা হয়ে আসে। বাকি চিঠিগুলো আর পড়তে পারছে না। কয়েকটা লাইন পড়েই মাথা ব্যথা করছে। তাহলে মেহের সেদিন এমনি এমনি বের হয়নি। সেদিন তবে আত্মহত্যার জন্য বের হয়েছিল। আত্মহত্যা করতে গিয়ে চিলের থাবায় পড়তে হয়েছে। তানভীর ধাপ করে বসে পড়ে বিছানায়। চিঠির দিকে তাকিয়ে কান্না করে ওঠে। এই তুমি কি করলে মেহের? এত বোকা কি করে হয়ে গেলে? ঈশ্বর তোমার জন্য ভালো কিছু করতেন। আত্মহত্যাকে কেন বেছে নিলে তুমি? এই খবর আরিশ স্যারকে জানালে সহ্য করতে পারবেন তো? তানভীর চোখের পানি মুছে চিঠিটা হাতে নিয়ে বের হয়ে যায়। অধীরাজকে জানাতেও সে ভুলে গিয়েছে। মাথার মধ্যে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে। সেদিন যদি রুম থেকে বের না হতো তবে সবকিছু আজ অন্যরকম হতো। রাত্রির অন্ধকার যখন ফিকে হয়ে আসে তখন পূর্ব দিগন্তে মেঘবালিকা লোহিত আভার আঁচল ছড়িয়ে নতুন দিনের আগমনী বার্তা ঘোষণা শুরু করে দেয়। এরপর ধীরে ধীরে তিমির বিদারী আলোর ঝর্ণাধারা পৃথিবীর ঘুমন্ত ললাটে আলতো পরশ বুলিয়ে দেয়। দিগন্তের ওপারে সূর্যের সেই রক্তিম আভা যখন নীলিমার সাথে মিশে এক অদ্ভুত রূপালী আভার সৃষ্টি করে, তখন চারিপাশে প্রকৃতি যেন এক পবিত্র স্নানে স্তব্ধ শুদ্ধ হয়ে ওঠে। শিশির ভেজা ঘাসের ডগায় ভোরের প্রথম কিরণ পড়তেই সেগুলো হীরের টুকরোর মতো জ্বলজ্বল করে ওঠে প্রতিবার। বাগানের মালতী আর শিউলিরা নিঃশব্দে ঝরে পড়ে ধরণীর ধুলাকে সুবাসিত করেছে। গাছের ডালে ডালে পাখিদের কলতান তখন কোনো নিপুণ ঐকতানের মতো বাতাসের গায়ে হিল্লোল তুলতে থাকে। স্তব্ধ বনানীর স্নিগ্ধতা ভেঙে এক মৃদুমন্থ সমীরণ বয়ে যায়, যা লতা গুল্মের শরীরে জাগিয়ে তোলে এক অদ্ভুত শিহরণ। ঠিক তেমনই এক মিষ্টি সকালের আগমন ঘটে। স্তব্ধ হয়ে বসে আছে নাজলি। রাতের ঘটনা বারবার স্মরণ হচ্ছে। সব তো ঠিকই ছিল, তবে সে কেন সবকিছুতে অনুমতি দিল? তখন জেদ ধরে চলে কেন আসলো না? নিজের ঠোঁটে হাত দিয়ে স্পর্শ করে চোখ বন্ধ করে ফেলে। কারোর পায়ের শব্দে নাজির ইন্দ্রিয় সজাগ হয়। কেমন রুক্ষ চোখে তাকায় সেদিকে। চোখ দুইটা তার অনেক লাল হয়ে আছে। আরিশ কফির কাপটা বেড সাইডে রেখে ভ্রু ভাঁজ করে তাকায়। নাজির চল শক্ত হয়ে আসে। কান্না আসছে কিন্তু কাঁদতে পারছে না। আচমকা বসা থেকে উঠে আরিশের টি শার্টে চেপে ধরে হাত দাঁত কিরমিরায়। কোন অধিকারে স্পর্শ করেছেন আমায়? কেন এমনটা করলেন? আরিশ কেমন অদ্ভুত চোখে তাকালো। শান্ত অথচ গম্ভীর গলায় বলে, রিল্যাক্স, অতিরঞ্জিত কিছু হয়নি, শুধু ঠোঁট আর গলা পর্যন্তই ছিলাম। নাজির পছন্দ হয়নি এমন খাপছাড়া উক্তি। আরিশের টি শার্ট আরো শক্ত করে ধরে চেঁচিয়ে ওঠে। এমন একটা বিষয় নিয়ে হেয়ালি কিভাবে করতে পারেন? হয়নি মিস্টার আরিশ, কিন্তু হয়ে যেত। সেই মুহূর্তে যদি আমি না আটকাতাম। বুঝতে পারছেন কি করতেন আমার সাথে? নির্লজ্জ অসভ্য পুরুষ আপনি।
আরিশ দাঁত পিষে তাকায় নাজলির দিকে। নাজলির চোখে পানি টইটুম্বুর। এই পানি তার সহ্য হচ্ছে না। কেন কাঁদছে? সে সামান্য ছুঁয়েছে বলে? তার জন্য তো ক্ষমা চেয়েছে। এই মেয়ের ধারণা আছে ক্রিমিনাল লিডার আরিশ ইলহাম একটা নারীর কাছে ক্ষমা চেয়েছে, যার ডিকশনারিতে ক্ষমা নামক কোনো শব্দ নেই। তারপরও কেন এমন তাচ্ছিলতা? আরিশ নাজলির দুই কাঁধ থেকে কাঁধ চেপে ধরে, কিছুটা রাগ মিশিয়ে বলে, নির্লজ্জতা অসভ্যতা আমি কোনো পর নারীর সাথে করিনি, নিজের বিবাহিতা স্ত্রীর সাথেই করেছি। আর যদি হয়েও যেত তাতে কি যায় আসে? হওয়ার হলে হয়ে যেত। আমি থেমে গিয়েছি বলেই আটকাতে পেরেছি রে, নাহলে তোমার সে আটকানোর ক্ষমতা ছিল না। নাজলি তাচ্ছিল্য হেসে বলে, ভুলে যাচ্ছেন কয়েকদিন পর চুক্তি শেষ, তখন রাস্তায় ফেলে আসবেন আমাকে। খুব ভালো করে চিনি আপনাদের মতো অসাধু ব্যবসায়ীদের। 2 দিন পর চিনবেন না নাজলি নামক একটা মেয়ে ছিল, কারণ আমি আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ অধ্যায় না। তাহলে কিসের এত অধিকার দেখান? ঘৃণা করি আমি আপনাকে আর আপনার জীবনকে, জাস্ট ঘৃণা। আরিশ ঠোঁট কামড়ালো নিজের। নাজলির থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, কবর থেকে একটা পেপার আর কলম বের করে টেবিলের উপরে শব্দ করে রাখে। এরপর নাজলির বাহু শক্ত করে ধরে টেনে নিয়ে যায় সেখানে। হাতে কলম ধরিয়ে রাগান্বিত গলায় আদেশ করে, সাইন করো। ইফ ইউ ট্যাম্পার উইথ দিস সাইন থিংস উইল গো ভেরি রং। নাজলি অবাক হয়ে বলে, মানে সাইন করব কেন আমি? আর এটা কিসের পেপার? আরিশ কিছুক্ষণ তাকায় নাজলির চোখের দিকে, এরপর খুবই শান্ত মেজাজে বলে, তোমার আমার বিয়ের চুক্তি শেষ, আর মাত্র কয়েকটা দিন হয়তো বাকি। তার আগে এখানে সাইন করে বিদায় হও, যাতে ভবিষ্যতে কখনো বলতে না পারো তুমি এখনো আমার স্ত্রী। তোমার আমার বিচ্ছেদের দলিল এটা। নাজির স্তব্ধ হয়ে তাকায় সে কাগজের দিকে। এতটা সহজভাবে বলে দিল সব কথা? এতদিন যত কেয়ার করেছিল সব তবে অভিনয় ছিল? তার ধারণা ঠিক কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। এমন হার্টলেসকে ভালোবেসে এসে আজ ছন্ন ছাড়া। রাগে শরীর কাঁপছে তার। সে নাকি স্ত্রীর দাবি নিয়ে আসবে ভবিষ্যতে। মনের কথা মুখে ফুটিয়ে বলে, তোর মতো ক্রিমিনালের বাচ্চার সামনে স্ত্রীর দাবি নিয়ে আসবো? এতটা খারাপ দিন আসেনি আমার। আরিশের কপাল কুঁচকে ধমকে উঠে, থাপ্পড়ে সোজা করবো বেয়াদব। তুই তোকারি করছো কাকে? দ্রুত সাইন করো আর শেষ করো এই চুক্তির নাটক। নাজির ঠোঁট কামড়ে ধরে। রাগের শরীর শিরশির করছে, অথচ চোখে পানি বাদ মানছে না। শালার রাগ ও হচ্ছে, আবার কষ্টও কেন হচ্ছে? নাজলি, কাম ডাউন। তাদের জীবন আর তোর জীবন এক নয়। ওরা পুরো জীবন রক্তের মধ্যে ভেসে বেড়ায়, আর তুই তোর রক্ত দেখলে জ্ঞান হারিয়েই ফেলিস। তবে কিভাবে এমন একটা পুরুষের জন্য কষ্ট অনুভব করছি? উনি তোর থেকে মুক্তি চাইছে। সে যদি তোর কাছে মুক্তি চাইতে পারে তবে তুই কেন কষ্ট পাবি? দ্রুত সাইন কর আর মুখের উপরে ছুঁড়ে মার সেই পেপার। নাজি তাদের দাঁত পিষে টেবিলের দিকে ঝুঁকে পড়ে। সেও সাইন করে মুখের উপরে ছুঁড়ে মারবে। মুক্তি চাইতো, মুক্তি দিয়ে দেবে। নাজি আর তাকায়নি কোনো দিকে। পুরো শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে, তবুও রাগ আর জেদের কারণে পেপারে সাইন করে দেয়। সাইন করে আরিশের দিকে ফেরে কাগজটা মুখের উপরে ছেড়ে দিয়ে বলে, আজ থেকে আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তায়। যদি আর কোনোদিন আমার সামনে আসেন তবে আপনাকে খুন করে রক্তপান করব। নাজির চলে যেতে চায় রুম থেকে। আরিশ চেপে ধরে নাজির ধনুকের মতো বাঁকানো কোমর। আচমকা হামলে পড়ে আরিশের বুকের উপরে। নাকে সামান্য ব্যথা পেয়ে আর্তনাদ করে ওঠে। আরিশ পেপারটা খুলে সাইনটার দিকে তাকায়, মুচকি হাসি দিয়ে বলে, পথ যখন আলাদা হয় তখন মানুষ দুজন আলাদাই হয়, কিন্তু সেই পথ কিভাবে আলাদা হবে যে পথ অনেক কষ্ট করে তুমি জোড়া লাগিয়ে দিয়েছো? স্বামী হিসেবে আমার একটা দায়িত্ব মায়া আছে। পথ আলাদা কিভাবে করি মিসেস আরিশ ইলহাম? নাজির ছটফটিয়ে ওঠে, কেমন নাক মুখ কুচকে শাসিয়ে ওঠে। একদম ছুবেন না আমায়। আমার জন্য বর্তমানে আপনি পরপুরুষ। আর কি বোঝাতে চাইছেন? পথ এক নয়, আলাদা করেছি ক্রিমিনাল বস। আরিশ আরো চেপে ধরে নিজের সাথে। নাজির অসহায় গলায় বলে, ডিভোর্স হয়ে গেছে আমাদের। তবে এখনও কেন এমন জোর করছেন? প্লিজ মিস্টার আরিশ, ছেড়ে দিন। দূরে কোথাও কোনো এক প্রান্তে চলে যাব। কোনোদিন সামনে আসবো না আপনার। আরিশ পেপারের দিকে তাকিয়ে বলে, ডিভোর্স পেপার নয়, বিয়ের পেপার ছিল ওইটা। এই জীবনে তোমার মুক্তি নেই ডার্লিং। আরিশের কথা কানে যেতে নাজির চেঁচিয়ে ওঠে, কি? বিয়ের পেপার মানে? ইয়ার কি করছেন আমার সাথে? আরিশ ছেড়ে দিয়ে পায়ের উপরে পা তুলে বসে। আদেশ করে বলে, নিজ দায়িত্বে পেপারটা খুলে দেখে নাও। নাজলি কেমন মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। কাপা হাতে পেপারটা আবারও খুলে। কাগজের প্রতিটা লাইন যেন বিষাক্ত লাগছে এই মুহূর্তে। খ্যাপা বাঘিনীর মতো তাকায় আরিশের দিকে। আরিশের ডোন্ট কেয়ার ভাব।
নাজলি পেপারটা দূরে কোথাও ফেলে দেয়। আবারও আরিশের টি শার্টটা চেপে ধরে কান্না করতে করতে চেঁচিয়ে ওঠে। চিট করেছেন আমার সাথে। বলেছিলেন এটা ডিভোর্স পেপার। চুক্তি শেষ হয়ে গিয়েছে আমাদের। মুক্তি চেয়েছিলেন আমার থেকে। তবে তবে পুনরায় কেন এই নরকে আমাকে আমন্ত্রণ জানালেন? থাকতে চাই না আমি আপনার সাথে। যে লোক রাতের অন্ধকারে একটা রেপিস্ট নরখাদককে সাহায্য করতে পারে তাকে নিজের স্বামী হিসেবে মানি না। ঘৃণা করি আমি আপনাকে, প্রচণ্ড ঘৃণা। ছিঁড়ে ফেলবো আমি এই বিয়ের পেপার। আরিশ নাজলির হাতের দিকে তাকায়, ঠোঁটে চেপে চোখে চোখ রেখে বলে, যেভাবে তুমি বারবার আমার টি শার্ট চেপে ধরেছো, তোমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে হাত কবজি থেকে আলাদা হয়ে যেত। নিজের অধিকারটা বুঝে নাও। চাই না কোনো অধিকার। চলে যাব এখান থেকে। ঠ্যাং ভেঙে বিছানায় বসিয়ে রাখবো। চুপ থেকে এখন থেকে প্রতিসেবা শুরু করো। অনেক সওয়াব অর্জন করবে। দিনের বেলা 4 বেলা স্বেচ্ছায় এসে চুমু খাবে, আর রাতের বেলা ওতে আমি খাবো। চুমুর সাথে আরো কিছু মিক্সড করবো। নাজলির কান্না পাচ্ছে। কেমন ধোকায় পড়ল সে। কতটা খারাপ আর নির্লজ্জ হলে কেউ এইসব বলে। চুমো খাওয়ার বদলে রাস্তা থেকে তুলে এনে আবর্জনা খাওয়াবো। আর যদি কাছে আসার চেষ্টাও করেন, একবার তো লাথি মেরে অকেজো করতে চেয়েছিলাম, এখন অন্যটা করব। সে চোখ ছোট ছোট হয়ে আসে। স্বামী আদর করবে, এইটা শুনে লজ্জা পাওয়া উচিত ছিল তোমার। ফালতু চিন্তা রেখে ঘুমাও কিভাবে? মুখে লজ্জা কোথায়? নাজলি আরিশের গলায় আঙ্গুলে ছুঁয়ে দেয়। দুষ্ট হেসে বলে, আপনার কথায় লজ্জা নয়, ঘৃণা আর রাগ আসে। আরিশ হাতটা ধরে পড়ে। এমন নির্লজ্জ থাকলে আমার এই লাভ। আচ্ছা আচ্ছা, এমন নির্লজ্জ থাকলে আমারই লাভ। সহজে সব কাজ করতে পারবো। নাজলির চোখ মুখ বিকৃত হয়ে আসে। আপনাকে খুন করে আমি জেলে যাব। আর তোমাকে বাঁচিয়ে রাখবো আমি? জঙ্গলি। নাজলি শাসিয়ে ওঠে। খবরদার, জঙ্গলি ডাকবেন না, খ্যাপাসার একটা। আরিশ ভ্রু নাচিয়ে বলে, জঙ্গলি না ডেকে কি ডাকবো? বাবু, সোনা, হানি, সেক্সি বেবি, ডার্লিং। নাজলি নাকা ছিটকে বলে, ছি, কেমন বিশ্রী লাগছে আপনার মুখে। কথায় আছে সবাইকে সবকিছুতে সুন্দর লাগে না। আরিশ ঠোঁট কামড়ে হাসলো। নাজলির সম্মুখে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, আমি এসব ডাকবো না, তাই বিশ্রী লাগছে। আমি তো অন্য কিছু ডাকবো। কি কি ডাকবেন? আরিশ আরো ঝুঁকে পড়ে। কানের কাছে গিয়ে কিছু একটা বলে। সাথে সাথে নাজলি রক্ত চক্ষুর ন্যায় তাকায়। আরিশের দিকে এগিয়ে যেতে আরিশ রুম থেকে বের হয়ে বাহিরে থেকে দরজা লাগিয়ে দেয়। নাজলি দরজার শব্দ করে ধাক্কা দিয়ে বলে, গজব পড়বে আপনার ওপর, দেখে নিয়েন। আরিশ বাঁকা হেসে বলে, বদদোয়া পড়ে দিও বেবি। আজ বাসর রাত আমাদের। এইটা আগে কাটিয়ে নাও, এরপর যা ইচ্ছে বলো। অ্যানি বিধ্বস্ত অবস্থায় এখনো দেয়াল ঘেঁষে বসে আছে। চুলগুলো কেমন এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। কিছুক্ষণ আগের কথাগুলো এখনো আসে, কল্পনা করছে। সেদিন পাচার কেন্দ্রে যাওয়ার পর যে হুডি পরা লোকটা তাকে ক্ষণে ক্ষণে বাঁচিয়েছিল, তবে সেটা কি উনি ছিল? যদি উনি আমাকে সেদিন ছায়ার মতো বাঁচিয়ে থাকে, তবে এতগুলো পুরুষের সামনে নিলামে উঠতে দিয়েছেন কিভাবে? কেন এত এত টর্চার আর খারাপ ব্যবহার করেছেন আমার সাথে? সবকিছু গুলিয়ে যাচ্ছে। উনি বহু আগে থেকেই আমাকে আগলে রাখছেন। ইরানে থাকতে পরপর কাটা মাথা আর রক্তাক্ত কলিজা সবগুলো ছিল যারা আমার দিকে লুলুপ দৃষ্টি দিয়েছিল, তাদের সব উনি পাঠাতেন রাতের অন্ধকারে আমার নিকটে। এরপর আমি পাচার হওয়ার পর সেখানে রক্ষা করা, নিলাম থেকে কোটি টাকার বিনিময়ে কিনে নিয়ে আসা, কোনো পুরুষের চোখের সামনে যেতে না দেয়া, এই সবকে কি ধরে নিব? যদি বলি এইগুলো ছিল আপনার অদৃশ্য ভালোবাসা, এই সবগুলোকে কি ধরে নিব? যদি বলি এগুলো ছিল আপনার অদৃশ্য ভালোবাসা, তবে আমাকে যে এত নির্যাতন করেছেন সেগুলো কি ছিল? কোনটা বুঝবো আমি? হায় আল্লাহ, এত প্রশ্নের উত্তর আমি কার কাছে পাবো? উনি তো কোনোদিন উত্তর দেবেন না আমাকে, তবে কোথা থেকে পাবো আমার সব প্রশ্নের উত্তর? অ্যানির শ্বাস বাড়তে থাকে। আচমকা থমকে যায় আসে। আরিশের কথা মনে হতেই দ্রুত উঠে দাঁড়ায়। চোখে মুখে পানি দিয়ে শরীরে ওড়না দিয়ে বের হয় রুম থেকে। সিঁড়ির কাছে যেতেই দেখতে পায় আরিশ প্রায় দরজার কাছে চলে গিয়েছে। অ্যানি কোনো উপায় না পেয়ে গলা ছেড়ে ডেকে ওঠে, আরিশ ভাইয়া, শুনছেন? অ্যানি কণ্ঠস্বর কানে যেতেই দাঁড়িয়ে যায় আরিশ। অবিশ্বাস্য চাহনিতে পেছনে ফিরে তাকায়। অ্যানি মুচকে হেসে দ্রুত সিঁড়ি পার করে নিচে নামে। আরিশের অবিশ্বাস্য নজর দেখে কিছুটা বিব্রত হয়। আমতা আমতা করে বলে, আর সে কোথায়? আরিশ বুঝেও না বোঝার অভিনয় করে বলে, সে কে? উনি আর কি।
কিন্তু সেই উনিটা কে? অ্যানি অসহায় চোখে তাকিয়ে বলে। আপনার বন্ধুর কথা বলছিলাম। আরিশ হেসে বলে, আছে নিজের গন্তব্যের মধ্যেই, তার কাছেই যাচ্ছি আমি। আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। আরিশ হেসে বলে, সেটা ভেবেই আশ্চর্য হলাম, কি এমন জরুরি কথা যে রুম ছেড়ে বাইরে চলে আসলে? তোমার স্বামী যদি জানতে পারে আমার সাথে জরুরি কথা বলছো, তবে আমাকে মাটির নিচে পুঁতে দিয়ে আসবে। অ্যানি নিজেও ভয়ে হাত চুলকায়। ভয়াতুর গলায় বলে, ওনাকে কিছু বলবেন না, উনি জানবেন না কিছু। আপনার সাথে কথা বলাটা আমার প্রয়োজন। আরিশ সিনা টান টান করে দাঁড়িয়ে বলে। কি বলতে চাও দ্রুত বলো, তোমার স্বামীর হাতে মরতে চাই না। আরিশ কথাটা বলে ডিভানে গিয়ে বসে। অ্যানি হাত কচলাচ্ছে শুধু। আরিশ এক পলক সেদিকে তাকিয়ে ইশারা করে তার সামনে বসার জন্য। অ্যানি জড়তা নিয়ে বসে পড়ে সেই জায়গায়। বড় একটা নিঃশ্বাস টেনে বলে, অনেক কিছু জানতে চাই আপনার থেকে। কি জানতে চাও? আমার থেকে ভালো তো তোমার জানার কথা। অ্যানি তাচ্ছিল্য হেসে বলে, নতুন করে আপনাকে আবার ওনার বর্ণনা দিতে হবে? জানেন না উনি কেমন? আমাকে কখনো কোনো কিছু উত্তর দেবে? আরিশ সামান্য হেসে বলে, গ্যাংস্টার বস পুরো দুনিয়াকে উত্তর না দিলেও তোমাকে দিত অ্যানি। একটু ভালোবেসে বলতে, দেখতে পুরো জীবন কাহিনী তুলে ধরতো তোমার সামনে। অ্যানি থমকায়, পুরো শরীর শিরশির করে ওঠে। শান্ত গলায় বলে, ওনার প্রতি ভালোবাসা আসে না ভাইয়া। আরিশ শব্দ করে হাসলো, তির্যক চোখে তাকিয়ে বলে, সত্যি ভালোবাসা আসে না? আমি যদি বলি তুমি নিককে তীব্র ভালোবাসো, তবে কি আমার ভুল হবে? অ্যানি শক্ত গলায় বলে, অবশ্যই ভুল, আপনার পুরো চিন্তা ভাবনা ভুল। আর এমন চিন্তা কখনো করবেন না। কোনো নরপশুকে ভালোবাসার মতো পাপ আমি আনাস্তাসিয়া এনি কখনো করব না। এতটা ঘৃণা করার কারণ? অ্যানির চোখে পানি টলমল করে ওঠে। কান্না আটকানোর বৃথা চেষ্টায় বলে, আপনি জানেন না ভাইয়া কেন ঘৃণা করি? উনি নারী পাচার চক্রে জড়িত। কোমল বাচ্চাগুলোকে নরকে ঠেলে দেয়। পৃথিবীর সব পাপ কাজের সাথে ওনার হাত। যার শিরায় শিরায় অন্ধকার, এমন মানুষকে আমি কিভাবে ভালোবাসি? জীবনে কষ্ট তো কম পাচ্ছি না, কান্না তো কম করছি না। ওনাকে ভালোবাসার মতো পাপ আমি করতে চাই না। হ্যাঁ, উনি আমাকে প্রতিটা পদক্ষেপে বাঁচিয়েছে। ওনার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ, কিন্তু উনি কি আমার সাথে জুলুম কম করেছে? আপনি তো ছিলেন ভাইয়া, জ্বলন্ত কয়লার ওপর হাঁটতে বাধ্য করেছে আমাকে। আমার অসল ভিডিও ধারণ করেছে। এটা পুরো দেশে ছড়িয়ে দেবে এমন থ্রেড দিয়ে ওনার নামে কবুল বলিয়েছে। বিয়ের পর কাহিনীগুলো না হয় নাই বলি, মানসিকভাবে মেরে ফেলেছে আমাকে। উনি আমাকে বাঁচিয়েছে, অস্বীকার করব না। উনি আমাকে বাঁচিয়েছে, সেটা অস্বীকার করব না, কিন্তু তার থেকেও দ্বিগুণ জুলুম হয়েছে আমার সাথে। নারীর ইজ্জত তার অহংকার ভাইয়া, সেই ইজ্জতকে নিলামে তুলেছেন উনি। আমি তো সেদিনও মরে গিয়েছিলাম যেদিন আমাকে নিলামে তুলেছিল। টিভিতে যখন দেখানো হয়েছিল আমি গ্যাংস্টার বস নিক জেভরানের 100 কোটি টাকার দামের রক্ষিতা। আমাকে মনে করাবেন না সেই দিনগুলোর কথা। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এতটা যন্ত্রণা অনুভব হয় যে মাঝে মাঝে ভাবি মরে মরে কেন যাচ্ছি না। হিংস্র বনপশুর মধ্যে রেখে জীবন্ত মাটির নিচে পুঁতে রেখেছিল। উনি যদি আমাকে ভালোবাসতো তবে এতটা হিংস্র কেন হয়েছিল? আরিশ অ্যানির প্রতিটা কথা শুনল, দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কারণ নিক হিংস্র, ওকে পুরো আন্ডারগ্রাউন্ড ভয় পায়। সে তোমার প্রতি আসক্ত। তুমি কি জানো সেদিন পালিয়ে যাওয়ার পর নিকের কি অবস্থা হয়েছিল? অ্যানি কাপা গলায় বলে, কি হয়েছিল? আরিশের ওষ্ঠা ধরে এক চিলতে বক্র হাসি ফুটে ওঠে, যাতে মিশেছিল এক প্রচ্ছন্ন বিষাদ। সে অতিশয় ধীর কণ্ঠে উচ্চারণ করে, যখন তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন গ্যাংস্টার বস পুরো উন্মাদ হয়ে উঠেছিল। নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল প্রচুর। অবস্থা এতটা শোচনীয় ছিল যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। জোর করছিলাম চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু সে ছিল আমাকে খুঁজতে ব্যস্ত। ধারণা করো অ্যানি কতটা মানসিকভাবে আঘাত পেলে একটা মানুষের নাক দিয়ে ব্লিডিং শুরু হয়। নিকের জীবনে তোমার অবস্থানটা কতটুকু সেটা অনুমান করে নাও। তুমি ওর সেই হিংস্রতা দেখোনি যা শত্রুপক্ষরা দেখেছে। সেদিন তো ভেবেছিলাম হয়তো তোমাকে খুন করে ফেলবে। ভয় পাচ্ছিলাম খুব। প্রতারণা আর মিথ্যাচার নিক সহ্য করতে পারে না। সেখানে তুমি তো ওকে রেখে পালিয়ে যাচ্ছিলে। শুক্রিয়া করো অ্যানি তোমাকে জাস্ট কিছু মুহূর্তের জন্য মাটির নিচে পুঁতেছিল, একবারের জন্য মাটি চাপা দিয়ে দেয়নি। তুমি ওর বাহ্যিক হিংস্রতা দেখেছ, ভালোবেসে আগলে নাও, দেখবে নিকের মতো ভালো প্রেমিক পুরুষ আর একটাও নেই। ও হিংস্র, ও নরপশু, কিন্তু ও তোমাতে উন্মাদ।
অ্যানি ফুসফুস যেন বায়ুশূন্য হয়ে আসছে। এক অসহ্য রুদ্ধশ্বাস পরিস্থিতি। তার চিত্ত চঞ্চল হয়ে উঠছে। মনে হচ্ছে উচ্চস্বরে রোদন করলে হয়তো এই তীব্র যাতনা লাঘব হতো। এই কলুষিত জীবনে কিসের এত আক্ষেপ, কিসের এই দহন? অ্যানির অশ্রু সজল নয়নদয় পর্যবেক্ষণ করে আনিস পুঞ্চস মৃদু হাসল। তুমি বলেছো সে কোনো আচ্ছা আচ্ছা তুমি বলেছো সে কেন তোমাকে নিলাম থেকে কিনে আনলো? কিনে নিয়ে আসাটা একটা মাধ্যম ছিল মাত্র। 18 জন মাফিয়ার সামনে থেকে তোমাকে নিয়ে আসাটা এতটাও সহজ ছিল না। তাই সেদিন কিনে নিয়ে আসার অভিনয়টা করেছে। টিভিতে কোনো নিউজ হয়নি এটা নিয়ে। যারা করেছিল তাদের কঠিন কঠিন মৃত্যু হয়েছে। নিউজের মালিকের স্ত্রী সন্তানকে জেট খুন করেছিল, আর তুমি জেটকে খুন করেছো। আর নিউজের মালিককে নরক যন্ত্রণা দিয়েছো নিক। তুমি ভাবছো দেশ তোমাকে রক্ষিতা বলছে, কিন্তু বাস্তবতা হলো পুরো দেশ জানে তুমি গ্যাংস্টার বসের বিবাহিতা স্ত্রী। রক্ষিতা তো একদিনের পরিচয় ছিল মাত্র। যদি বলো অত্যাচারের কথা, তবে বলবো এটা অন্যায় ছিল, মানছি। কিন্তু নিক আর 5 জন সাধারণ মানুষের মতো নয়। কখন অত্যাচার করতো তোমাকে? যখন তুমি পালিয়ে যাওয়ার কথা বলেছো, ছেড়ে চলে যাওয়ার কথা বলতে তখন, অথবা তুমি পালিয়ে গিয়েছিলে তখন। নিক প্রচুর ভয়ানক অ্যানি। সেই হিংস্র পুরুষকে বারবার রাগিয়েছো তুমি। এখনো বেঁচে আছো সেটা আশীর্বাদ তোমার জন্য। আরেকজন ভিলেন কখনো ছেড়ে দেয় না, বরং নিজের জিনিস ছিনিয়ে নেয়। আর সেও তোমাকে ছিনিয়ে নিয়েছে। ভালোবেসে আগলে নেওয়াটা তোমার দায়িত্ব। যদি সব মেনে নিতে পারো তবে তোমাদের সংসার সুন্দর হবে, নয়তো এই সম্পর্কের পরিণতি কি আমি নিজেও জানি না। অ্যানি শ্বাসের গতি তীব্রতর হয়। সে হিতাহিতে জ্ঞান শূন্য হয়ে নিচের কেশগুচ্ছ টেনে ধরে। এক অদ্ভুত অস্থিরতা তাকে গ্রাস করছে। রুদ্ধক কণ্ঠে এসে প্রশ্ন করে, রক্তের সাগরে সংসার হয় না ভাইয়া, যদি ডুবে যায় তাহলে তুলবে কে? যার সাথে সংসার করবে এসে বেঁচে থাকতে ডোবার চান্স নেই। সেই রক্তের সাগরকে ফুলের বাগান করে তুলবে। ফুলের বাগানের স্বপ্ন দেখাটা আমার জন্য বিলাসিতা। নিজের বোনের সাথে কথা বললেও উনি হিংস্র হয়ে ওঠে। বাইরে দাঁড়িয়ে বাতাস উপভোগ করতে পারি না, ওনার সামনে দাঁড়িয়ে কোনো কিছু প্রশংসা করতে পারি না। জেলাসি ছেলেদের নিয়ে হয়। কোনো বস্তু প্রাণীকে নিয়ে জেলাসি কাজ করাটা স্বাভাবিক লক্ষণ নয়। উনি সুস্থ নন, উনি একজন সাইকোপ্যাথ। কি করে সামাল দিব সারা জীবন এইসব কাহিনী? আরিশ কাপ ছাড়া ভঙ্গিতে বলে, সেটা তুমিই ভালো জানো মিসেস নিক জেফরান। নিজের স্বামীকে কিভাবে শান্ত রাখবে সেটা তোমার ব্যাপার। কিন্তু সবকিছুর পরও বলবো, তুমি নিককে ভালোবাসো। আর এই হিংস্র পুরুষটার জন্য তুমি বাজেভাবে আসক্ত। অ্যানি চুপ হয়ে যায়। বুক ফেটে কান্না আসছে তার। ভালোবাসা কি এতটা সহজ? সে তো কাউকে ভালোবাসতে চায় না। অ্যানি তীব্র বিরোধিতা করে বলে, আমি ওনাকে ভালোবাসি না। কেন বুঝতে চাইছেন না এটা? তুমি ওকে ভালোবাসো না মেনে নিলাম। তুমি কি মোনাজাতে ওর জন্য দোয়া করো? একবারের জন্য সৃষ্টিকর্তার দরবারে নিকের ভালো চেয়েছো? সত্যিটা বলবে কিন্তু। আমি জানি তুমি মিথ্যে বলো না। অ্যানি থমকায়, ছলছল চোখে তাকায় আরিশের দিকে। আরিশের এখনো প্রশ্নবোধক চাহনি। অ্যানি নিঃশ্বাস টেনে বলে, আর চেয়েছি। অদ্ভুত ভাবে গা কাঁপিয়ে হেসে বলে, অন্য কারোর জন্য তো চাইলে না, নিকের জন্যই কেন? যাকে ঘৃণা করো তার ভালো চাইলে। ইন্টারেস্টিং। প্রকৃতির কি অদ্ভুত লীলা খেলা। দুজন দুই প্রান্তের মানুষ। পাপ পুণ্যের সমীকরণ এইটা। তুমি ঘৃণা করো তবুও তার ভালো চাও, আর সে তোমাকে ভালোবাসে কিন্তু স্বীকার করে না। অথচ সামান্য কিছু হলে উন্মাদ হয়ে ওঠে। শুধু পারে না ধ্বংসে মেতে উঠতে। যে কোনোদিন মসজিদে পা রাখে না, সেও মসজিদের বারান্দায় দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে তোমার জন্য প্রাণ ভিক্ষা চায়। যার চোখের পানি শুকিয়ে গেছে বহু বছর আগেই, সেই গ্যাংস্টার বস তোমার ছুরিকাঘাত বুক দেখে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে প্রাণ ভিক্ষা চেয়ে কেঁদেছে। মায়া আর ভালোবাসার কিভাবে প্রকাশ করে? আরিশের মুখ বের হওয়া প্রতিটা বাক্য অ্যানিকে স্তব্ধ করে দিচ্ছে। নিকে তার জন্য কেঁদেছে, অ্যানি কল্পনা এই করতে পারছে না। একটা মনস্টার কি আদৌ কাঁদতে পারে? অ্যানির সারা শরীরে নিথর হয়ে আসছে। মনে হচ্ছে পায়ের তলার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। সে তো এতদিন নিককে কেবল এক পাষাণ হৃদয়ের সাইকোপ্যাথ হিসেবেই চিনে এসেছে, যে মানুষটি তাকে অবহেলা করেছে, পুড়িয়েছে, এমনকি জীবন্ত কবরের স্বাদ পর্যন্ত দিয়েছে। সেই মানুষটি তার জন্য স্রষ্টার দরবারে চোখের জল ফেলেছে। এই বৈপরীত্য অ্যানি নিতে পারছে না। অ্যানি চোখের জল গাল বেয়ে টুপ করে ঝরে পড়ে।
নিজের চুলের মুঠি ছেড়ে দিয়ে সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল শূন্যের পানে। তার মস্তিষ্কে তখন কেবল একটাই দৃশ্য ঘুরপাক খাচ্ছিল, সে রক্তচক্ষু ভয়ঙ্কর মানুষটি মসজিদের বারান্দায় হাঁটু গেড়ে বসে আছে। অ্যানি বুঝতে পারছিল না এই অনুভূতিটা আসলে কি। এটা কি করুণা, নাকি অবচেতন মনের সে আসক্তি যা আরিশ বারবার মনে করিয়ে দিচ্ছে এই মুহূর্তে। অ্যানি কাপা গলায় বলে, উনি কেঁদেছিল? আরিশ অ্যানির এই ভেঙে পড়াটা খুব শান্তভাবে দেখছে। তার মুখে সেই রহস্যময় হাসির রেখা খেলে যায়। বিশ্বাস হচ্ছে না তোমার? আশ্চর্য হচ্ছ যে হাজার জনের জীবন নিয়ে ছিনিমিনি খেলে সে কেন তোমার জন্য এত আগ্রহ প্রকাশ করলো? অস্বাভাবিক কিছু নয় এটা। তুমি জায়নামাজে বসে তার জন্য মঙ্গল কামনা করো, আর সে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে মঙ্গল কামনা করেছে। কি অদ্ভুত প্রেম, তাই না? অ্যানির মাথা চেপে ধরে নিজের। এই প্রসঙ্গ সে এড়িয়ে যেতে চায়, আর নিতে পারছে না এইসব। এতদিন যা দেখে এসেছে, এইসব সত্য নাকি বর্তমানে শোনা প্রতিটা কথা? অ্যানি নাক টেনে স্বাভাবিক গলায় বলে, এই নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না আর। আমি জানতে চাচ্ছি, আমাকে পাচার কেন্দ্রে যখন রাখা হয়েছিল তখন এত সুবিধা কেন দেয়া হয়েছিল? সবাইকে ময়লা নোংরা জায়গায় রাখা হয়েছে, আমাকেই কেন আলাদা এক পরিচ্ছন্ন রুমে রাখা হয়েছিল? অন্য মেয়েরা যখন ব্যাড টাচের শিকার হয়েছে সেখানে আমি কোনো পুরুষের দেখাই পাইনি। শুধু ঝাপসা দেখেছিলাম কোনো এক হুডি পরা বলিষ্ঠবান ব্যক্তি আমার শিয়রে বসে আছে। কে ছিল সে? সবই তো বললেন, আমি এটাও জানতে চাই কে বাঁচিয়েছিল সেদিন? আরিশ কপাল কুঁচকায়, ভাবুক গলায় বলে। সেটা নিজের স্বামীকে জিজ্ঞেস করে নিও। পুরো পাচার কেন্দ্রের মালিক তোমার স্বামী। অ্যানি বিরক্তি হয়ে বলে, বাপ, বারবার স্বামী স্বামী উচ্চারণ করবেন না। কেন, দুর্বল হয়ে যাও? অ্যানি সামান্য রাগ দেখিয়ে বলে, দুর্বলতা কাজ করেন আমার। প্রশ্নের উত্তর দিন। ওনাকে অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু উত্তর মেলেনি। আরিশ সাবলীল গলায় বলে। অনুভব করো সে কে ছিল। অ্যানি কাপা গলায় বলে। উনি আরিশ হাসি দিয়ে বলে, বাহ, নিজের স্বামীর উপস্থিতি একদম মুখস্থ করে রাখো। এই তো আদর্শ স্ত্রীর লক্ষণ। অ্যানি বিরক্ত হয়ে বলে। আপনি আমার কাছে মজা করছেন ভাইয়া? আরিশ কাঁধ নাড়িয়ে বলে, তোমার সাথে মজা করার মতো সাহস আমার নেই। আজ খুব গুরুত্বপূর্ণ একটা উৎসব আছে, একসাথে অনেকজনের প্রাণ নেওয়া উৎসব। দোয়া করো তোমার হাজবেন্ড যাতে বেঁচে ফিরে। অ্যানি আচমকা তাকায়, বুকের ভেতরে একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করতে থাকে। গলায় কথা আটকে আসছে, কোনো রকম উচ্চারণ করে বলে, কি বলতে চাইছেন? কি হবে ওনার? আরিশ রহস্যময় হেসে বলে, জন্ম মৃত্যুর এক লড়াই। আগুন নিয়ে ক্রিকেট ম্যাচ খেলবো, এখানে কে মরবে কে বাঁচবে নিশ্চয়তা নেই। আরিশ কথাটা বলে ঠোঁট কামড়ে হাসলো, তবে সম্পূর্ণ ছিল অ্যানির চোখের আড়ালে। অ্যানি ভয়াতুর মুখ দেখে হাসিও পাচ্ছিল খুব, কিন্তু এই মুহূর্তে হাসা যাবে না। নিক যদি জানতে পারে ওর বউকে নিয়ে মজা নিয়েছি, তবে জীবন্ত কবর দিয়ে আসবে, তাও নর্দমার ভেতরে। আরিশ আলতো করে সরে যায় অ্যানির সামনে থেকে, অথচ অ্যানির কোনো দিকে খেয়ালই নেই। সে কোন ভাবনায় ডুবে আছে কে জানে। চারিপাশে গুলির আওয়াজে হুট করে অ্যানি আঁতকে ওঠে। চারিপাশে কেমন অদ্ভুত শূন্যতা, সামনে আরিশের কোনো অস্তিত্ব নেই। আরিশের কথাগুলো এখনো কানে বাজছে, কিশোরী মন ছটফট করছে, কেমন হাহাকার আর শূন্যতা চেপে ধরেছে। অ্যানি নিঃশ্বাস নিতে পারছে না। এইভাবে ছটফট করতে করতে কত সময় পার হয় অ্যানি জানে না। কাপা হাতে নিকের মোবাইলে আবারও ফোন করে। সামান্য কিছুক্ষণ কল হতে ওপাশ থেকে রিসিভ করে। অ্যানি এক মুহূর্তের জন্য অপেক্ষা করলো না, ছটফট গলায় উচ্চারণ করে, আপনি কোথায় আছেন? নিকের কপাল কুঁচকে আসে, কণ্ঠ কেমন অস্বাভাবিক লাগছে। নিকো গম্ভীরতা নিয়ে বলে, কি হয়েছে? অসুস্থ অনুভব করছো? অ্যানি এদিক সেদিক তাকায়, কিভাবে মিথ্যা বলবে সে, জড়তা নিয়ে বলে। হ্যাঁ। নিকো বসা থেকে উঠে যায়, মুহূর্তে আবার দাঁড়িয়ে যায়। অ্যানির খারাপ লাগছে, আবার এইটা তাকে জানাচ্ছে অসম্ভব। এই মেয়ে মরে যাবে তবুও তাকে কিছু জানাবে না। নিজের ঘাটতেরা বউকে এসে ভালোভাবেই চেনে। নির্ঘাত এখানে কিছু একটা আছে। নিক গলা এসে বলে। কি হয়েছে? অ্যানি ঠোঁট চেপে ধরে বলে। বাড়ি ফিরবেন কখন? নিকের কপাল আবারও কুঁচকে আসে, হুট করে চোখ যায় আরিশের দিকে। আরিশ মিটিমিটি হাসছে। নিক ফোনটা মিউট করে আরিশের কলার চেপে ধরে, দাঁত পিষে বলে, কি কুকাম করে এসেছিস? আরিশ মোটেও প্রস্তুত ছিল না, তবু নিজেকে সামনে নিয়ে হেসে বলে, কি করেছি আমি? হাসছিস কেন এইভাবে? বউয়ের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করে হাসছি, তোর কি? নিকে ধমকে উঠে, মিথ্যা বললে জবান ছিঁড়ে ফেলবো। নির্ঘাত কিছু একটা করে এসেছিস। না হলে যে মেয়ে আমার ছায়া সহ্য করতে পারে না সে হুট করে আমাকে বাড়ি ডাকবে কেন? আরিশ দুষ্টু হেসে বলে, বেশি কিছু বলিনি দোস্ত, শুধু তোর কিছু কাহিনী বলেছি, তবে একটা মিথ্যা বলেছি।
কিন্তু কল্পনা করিনি তীরটা কাজে লাগবে। নিকের চোয়াল শক্ত হয়ে আসে। কি করেছিস? আরিশ গলা কেশে বলে। বলছি ভাই, আগে বল মারবি না? নিক কলার আরশ চেপে ধরে বলে। আর একটা ড্রামা করলে এই 26 তলা থেকে ফেলে দিব। আরিশ কিছুটা ভয় ভয় নিয়ে বলেছি। বলেছি আজ তুই একটা খুনের উৎসবে যাবি। আর সেখানে যে কোনো একদল টিকে থাকবে। তোর মৃত্যুও হতে পারে। যাতে তোর জন্য বেশি বেশি দোয়া করে দেয়। কিন্তু আমি যা বলেছি জাস্ট প্রমাণ পাওয়ার জন্য বলেছি। অ্যানি যদি তোকে ভালো না বাসতো তবে কখনো তোকে ফোন করতো না নিক। তোকে তার কাছে ডাকছে তার একটাই কারণ হতে পারে, যাতে তুই সেখানে যেতে না পারিস। বন্ধুর সংসার বাঁচাতে একটু ড্রামা করেছি, মারিস না ভাই। নিকের চোখ ছোট ছোট হয়ে আসে, ছেড়ে দেয় আরিশের কলার। ঠোঁটের কোণে দৃশ্যমান হয়ে ওঠে অদ্ভুত বাঁকা হাসি। নিক ফোনের দিকে তাকিয়ে দেখে এখনো ফোন চলছে। মিউট করলে গম্ভীর ভাব নিয়ে বলে। কাছে ডাকছো? কানি দাঁত কিরমির করে বলে। বাড়ি ফিরবেন কখন সেটা জিজ্ঞাসা করছি। কেন? কেমন যেন অস্থির লাগছে, আর? মাথা ঘোরাচ্ছে, আর? বমি বমি পাচ্ছে। আর? নিক দীর্ঘশ্বাস ফেলে, গ্রীবাদেশ নাড়িয়ে বলে। নিক অ্যাসিডিটির সমস্যা, মেডিসিন নাও ঠিক হয়ে যাবে। কথাটা বলে থামতে পারেনি। পাশের থেকে আরিশ উঁকি মেরে বলে। কিরে মামা, লক্ষণ তো ভালো নয়। বউ প্রেগনেন্ট করে ফেলি নাকি? সবই তো প্রেগনেন্সির লক্ষণ। নিক চোখ রাঙিয়ে তাকায়। আরিশ অধীরাজ হেসে ওঠে। আনি ওপাশ থেকে কথা না বুঝলেও এটা বুঝেছে এখানে সবাই আছে। নিক টেবিলের উপরে এক হাত রেখে বলে। ওয়েট করো বেবি গার্ল, খুব দ্রুতই ফিরছি। যদি তোমাকে অসুস্থ না পাই তবে বাজেভাবে অ্যাকশন নেব। অ্যানি চট করে ফোন কেটে দেয়। ঠোঁটে ঠোঁট চেপে ধরে বসে পড়ে ডিভানে। সে কি করেছে ভাবতে হতভম্ব হয়ে যায়। যদি নিকের কিছু হয়েও যায় তাতে ওর কি? সে কোনো কিছু মুহূর্তের জন্য এভাবে বেপরোয়া হয়ে উঠেছিল। নিজের এমন অদ্ভুত কাজে নিজেই বিরক্ত হয়ে ওঠে। মাটির অনেক নিচে এক পরিত্যক্ত রুম। সেখানে লুকিয়ে থাকা সেই পরিত্যক্ত রুমটি সময়ের কাছে পরাজিত এক মৃত অধ্যায়। চারা দেয়ালের গায়ে জমে থাকা শ্যাওলা আর কালচে ছত্রাক অন্ধকারের সঙ্গে মিশে এক বিকৃত নীরবতা তৈরি করেছে। ভেজা মাটির গন্ধ বাতাসে এতটাই ঘন যে নিঃশ্বাস নিলেই বুকের ভেতরে অস্বস্তি জমে ওঠে। সেই নোংরার মধ্যে একটা স্টিলের চেয়ারের মধ্যে বসে আছে কায়াত, কারোর ফোনের অপেক্ষায়। চোখে মুখে এক অদ্ভুত হিংস্রতা। প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে জ্বলছে তার শরীর। হুট করে বেজে ওঠে সেই ফোন। কায়াত ফোনটা রিসিভ করে বলে। খবর কি? ওপাশ থেকে বার্তা আসে। খানকির পোলা, তুই কি ওই কুত্তার বাচ্চার গুণগান গাওয়ার জন্য ফোন দিয়েছিস? ওপাশ থেকে ভয়তোর কণ্ঠ আসে। কায়াত শান্ত হয়ে বসে। খেলা শুরু কর, এবার সেও দেখে নিক কায়াত কি জিনিস। ওই গ্যাস মিনানে আগুন দিয়ে জ্বালিয়ে দে। কায়াত ভাবুক গলায় বলে। ওদের প্রাইভেট জেট কবে ইতালি যাবে? কায়াত আবারও গর্জে ওঠে। কুত্তার বাচ্চা, তোদের আবর্জনা খেয়ে পেলেছি আমি। বারবার প্রশ্ন করলে নদীতে মেরে বাসিয়ে দেব। কায়াত আঙ্গুল কামড়ে বলে। কাল রাতে একটা ছাড়ার কথা। এই সময় কিছু মাল ইতালি সাপ্লাই হয়, এখানে নিকো উপস্থিত থাকবে। এক কাজ কর, ওই সময় জ্বালিয়ে দে সব কিছু। ওই কুত্তার বাচ্চাকে আগুনে জ্বালিয়ে মার। এতদিন অনেক সহ্য করেছি, এবার আমার খেলা শুরু হবে। ওর শরীরটা যেন এমনভাবে পুড়ে যায় যেখানে এক পিণ্ড মাংস যেন কেউ খুঁজে না পায়। কাল রাতে বোমা ছুঁড়ে মারবি সেদিকে, পুড়ে ছাই হয়ে যাক সব কিছু। ফোনের সংযোগ বিচ্ছিন্ন হওয়া মাত্রই কায়াতের ওষ্ঠাধরে এক বক্র ও ক্রূর হাসির রেখা প্রতিস্ফুত হলো। পরক্ষণে নিস্তব্ধ প্রকোষ্ঠ বিদীর্ণ করে প্রলয়ঙ্করী এক অট্টহাসিতে ফেটে পড়ল সে। সে হাসির শব্দে যেন কোনো আদিম ও পাশবিক লালসা মূর্ত হয়ে উঠল। তার কণ্ঠ নিঃসৃত সেই হাস্যধ্বনি ছিল কর্কশ এবং কর্ণবিদারক। মনে হচ্ছিল সহস্র লৌহ শৃঙ্খল ঘর্ষণ জনিত কোনো এক বীভৎস আর্তনাদ চারপাশের বাতাসকে বিষাক্ত করে তুলছে। এতে উল্লাস ছিল না, ছিল কেবল এক বৈশাচিক উন্মাদনা, যা শ্রবণ মাত্রই হৃৎপিণ্ড হিম। সে প্রকম্পিত হাসির রেশ অন্ধকার কক্ষের প্রতিটি কোণকে যেন এক বিভীষিকাময় নরকে রূপান্তরিত করল। বাতাসের স্বাভাবিক স্পন্দন স্তব্ধ হয়ে যায়।
আর সেই পৈশাচিক নাদ যেন এক অমোঘ অভিশাপের ন্যায় শূন্য প্রতিধ্বনিত হতে থাকে। ৪২ তলার সে বিশাল উচ্চতা থেকে বাইরের শহরটাকে মনে হয় ছোট ছোট আলোক বিন্দুর এক মেলা। নিকের পার্সোনাল কেবিনে এখন পিনপতন নীরবতা। ল্যাপটপের স্ক্রিনে ভেসে থাকা শেষ স্লাইডটা বন্ধ করে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। গত ১ ঘন্টা ধরে চলা ম্যারাথন মিটিংটা এইমাত্র শেষ হলো। কায়াতের আংশিক খোঁজ পাওয়া গিয়েছে। ঘরের অন্য প্রান্তের সোফায় বেশ কিছুক্ষণ ধরেই বসে আছে আরিশ আর অধীরাজ। তারা এতক্ষণ চুপচাপ থাকলেও নিকের ল্যাপটপ বন্ধ করার শব্দটা তাদের জন্য সংকেত হিসেবে কাজ করে এই মুহূর্তে। নিক চেয়ারে হেলান দিতে আরিশ খানিকটা গলা ছেড়ে শব্দ করে ওঠে। নিক ভ্রু কুঁচকে তাকালো। আরিশের চাউনি আর বসার ভঙ্গি বলে দিচ্ছে সে কিছু একটা বলার জন্য ছটফট করছে। পাশে বসে থাকা অধীরাজও আর চোখে আরিশের দিকে তাকায়। আরিশ কাউচের উপরে আরাম করে হেলান দিয়ে নিজের দুহাতে বুক বেঁধে নেয়। ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ঝুলিয়ে রেখেই সে খাঁচা দিয়ে বসলো। সত্যি ইনি প্রেগনেন্ট? নিক বিরক্ত গলায় বলে, চান্স নেই, এমন প্রেগনেন্ট হবে না। কিন্তু তুই তো চাইতে একটা বাচ্চা হোক। চাই না এখন আমি। কেন? নিক ল্যাপটপ অফ করে বলে, ওর জীবন রিস্ক হয় এমন কাজ আমি কোনোদিনও করব না। বালছাল বাচ্চা দিয়ে কি করব আমি? আরিশ সিরিয়াস অথচ হেসে বলে। তবে এই মুহূর্তে ব্লাশ করছিস কেন? নিকের কপাল কুঁচকে আসে, ঘাড় ঘুরিয়ে তাকায়। আই এম ব্লাশিং। ডোন্ট টক ননসেন্স অর আইল গেট রিয়েলি অ্যাংরি। আরিশ গা কাঁপিয়ে হেসে ওঠে। নিক কটমট চোখে তাকে ধমকে ওঠে। আজকাল মনে হচ্ছে না তুই কিছুটা ন্যাকা হয়ে উঠেছিস? জেন্ডার চেঞ্জ করে ফেলেছিস নাকি? আরিশ থতমত খেয়ে ওঠে। নিজেকে ভালোভাবে পরখ করে শান্ত গলায় বলে, জেন্ডার চেঞ্জ করলে বউ কিভাবে রাখবো মামা? বউ তো টিকবে না। কিছুক্ষণ আগে মাত্র বিয়ে করেছি। এই মুহূর্তে বউ হারাতে চাই না। বাসর করব, বাচ্চা উৎপাদন করব, তোকে আমার ছেলের শ্বশুর বানাবো, এরপর বাকি সব ভেবে দেখবো। নিক চোয়াল পিষে তাকায়। আরিশ সিরিয়াস গলায় বলে, এত বড় উপকার করলাম, অন্তত ভালোভাবে তাকা ভাই। কি উপকার করেছিস তুই? আরিশ অবাক হয়ে বলে, মিথ্যে অভিনয় করেছি বলেই তো অ্যানি তো তোকে ফোন করেছে, এত সুন্দরভাবে কাছে ডেকেছে যাওয়ার জন্য। তুই হয়তো এখন চলেও যাবি। যেভাবে ছটফট করছিস যাওয়ার জন্য, সেটা দেখেই বোঝা যাচ্ছে। সেটা হিসেব করেও তো নর্মাল হ। নিক ঠোঁট কামড়ালো নিজের, তির্যক ভাবে তাকিয়ে বলে, যে আমার সে আমার। পাড়া প্রতিবেশীদের কান ভাঙানোতে কিচ্ছু হয় না, তাই তোকে আর কান ভাঙাতে হবে না। আরিশের ইচ্ছে হলো নিকের মাথাটা ভেঙে ফেলতে। কত বড় হিটলার হলে তাকে এইভাবে অপমান করলো। তোর নাম আজ থেকে আমি হিটলার বলে সেভ করলাম। তুই আমাকে পাড়া প্রতিবেশীদের সাথে তুলনা করলি? মিথ্যা বলে আমার বউকে উতলা করেছিস? আমার বউ উতলা হয়েছে বলে আমাকে ফোন দিয়েছে। এখন তার নরম গলা শুনে আমি উত্তেজিত হয়ে পড়েছি। এখন মিনারে গিয়ে যদি কিছু একটা করে বসি, এতে সে কাঁদবে, জ্ঞান হারিয়ে ফেলবে। কত কিছু হতে যাবে তোর এই সামান্য মিথ্যার জন্য, রাস্কেল। আরিশ আহাম্মকের মতো তাকিয়ে আছে। সে হিটলার ডেকে ভুল করেনি। আরিশ দাঁতে দাঁত পিষে বলে, তোর মতো হিটলার আমি আর একটাও দেখিনি। যার জন্য চুরি করলাম সে বলছে তুই চোর। এবার যা কিছু হয়ে যাক, আমি তোর সংসারে হাত ঢুকাবো না। তুই আমার বউয়ের সামনে বসে কথা বলেছিস, এইটাই তো তোর সব থেকে বড় অন্যায়। ইচ্ছে তো করছে টর্চার সেলে নিয়ে গিয়ে হাত পা বেঁধে উল্টো ঝুলিয়ে রাখি। আরিশ কাঁধ নাড়িয়ে বলে, ভাই, সে আমার বোনের মতো। আন্টির ঘরের আপন বোন সে আমার। নিক ভ্রু নাচালো, গম্ভীর গলায় বলে। নীলকুমারী কে ডেকেছিল? আরিশ থেমে যায়। হাঁসফাঁস করে ওঠে তার শরীর। নিজেকে সাধু প্রমাণ করার চেষ্টা করে বলে, সেটা অতীত হয়ে গিয়েছে। ভুল করে বলে ফেলেছিলাম নীলকুমারী। এতে তুই তো শাস্তি কম দিসনি। একটা অন্ধকার রুমে বন্দি করে রেখেছিলি কতদিন ধরে। সবকিছু শোধ হয়ে গিয়েছে। শোধ হয়েছে বলেই বেঁচে আছিস, যাতে তখন চোখটা গলিয়ে দিতাম তোকে, যাতে আমার বউয়ের আশেপাশেও যেতে না দেখি। তোকে নিয়ে আমার বিশ্বাস নেই। প্রয়োজনে ওকে মা ডাকবি, তবুও তার সামনে যাবি না। আরিশের চোখ মুখ কুঁচকে আসে। অধীরাজ অনেকক্ষণ হাসিটা কন্ট্রোলে রেখেছে। এইবার শব্দ করে হেসে ওঠে অনেকটা। আরিশের চোখ রাগানি দেখে হাসিটা বহু কষ্টে থামিয়ে দেয়।
আরিশ গলা কেশে নিকের হাতের দিকে তাকায়, ইশারা দিয়ে বলে। এই ছবির বাকিটা কি? মনে হচ্ছে খুবই ছোট একটা বাচ্চা। নিক ছবিটাতে দৃষ্টি রাখে, শীতল দৃষ্টি নিক্ষেপ করে ধারালো গলায় বলে। আমার রক্ত। হোয়াট? আরিশ অবাক হয়ে চেঁচিয়ে ওঠে সামান্য, পর মুহূর্তে শান্ত গলায় বলে। পাগল হয়ে গিয়েছিস? তোর রক্ত মানে কি নিক? তোর কেউ তো বেঁচে নেই তবে। আরিশ থমকায়, আচমকা উৎসুক হয়ে ওঠে, কাপা গলায় বলে। তোর বোনকে পেয়ে গিয়েছিস? ও কি বেঁচে আছে? নিক চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে, অদ্ভুত গলায় বলে। অনেকটা বড় হয়ে গিয়েছে, সেই ছোট্ট প্রাণটা আর ছোট্ট নেই। আমি ওকে ভালোবাসতে চাচ্ছি, কিন্তু কেন জানি কোনো মায়া কাজ করছে না। অল দিস ফাকিং ড্রামা অফ ইমোশনস। আমার হৃদয়টা একটা বিষাক্ত আর পাথর হয়ে উঠেছে যে নিজের বোনের প্রতি মায়া কাজ করছে না। আসলে আমি একটা মনস্টার, অনুভূতিহীন জানোয়ার। অধীরাজ হালকা হেসে বলে। ম্যাম কি এই আফ্রিকাতে আছে স্যার? আছে। আরিশ উৎসুক গলায় বলে। জানালি না কেন এতদিন? আর কে এই সে মেয়ে? নিক রহস্যময় হাসি দিয়ে বলে। সেটা নিজ চোখে দেখতে পারলেই বুঝবি। এইসব নিয়ে কোনো প্রশ্ন করবি না, উত্তর দিতে রাগ হচ্ছে। আরিশ আর অধীরাজ থেমে যায়, তারা বুঝতে পারে নিক এই মুহূর্তে এইসব উত্তর দিতে রাজি নয়। অধীরাজ বারবার মাথায় হাত দিচ্ছে, নিক কপাল কুঁচকে বলে। কি বলতে চাইছিস বলে ফেল। এই কথাটার অপেক্ষা করছিল সে এতক্ষণ। বস তবে তাকে এতক্ষণ খেয়াল করছিল। সে কিছুটা লাজুক ভাব নিয়ে বলে। স্যার একটা কথা বলার ছিল। নিক কপাল কুঁচকায়, ধমকে বলে। কথা বলবি ভালো কথা, নতুন বউ বাসরাতে যেমন লজ্জা পায়, তুই এমন লজ্জা পাচ্ছিস কেন? রবিশ, ভালোভাবে কথা বল। নিকের ধমকে অধীরাজ শান্ত হয়ে দাঁড়ায়, তবুও ঘাড় মুখে হাত বুলিয়ে চট করে বলে। বস আমি বিয়ে করব। নিক আর আরিশ তাকানোর মধ্যই ছিল। অধীরাজ কথাটা বলা নিজেও ফেঁসে যায়, নিকের তীক্ষ্ণ চাহনিতে হতভম্ব হয়ে যায়। ভেবেছিল নিক হয়তো রাগ দেখাবে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে গম্ভীর গলায় জিজ্ঞাসা করে। আজ করবি? অধীরাজের চোখ দুইটা খুশিতে চিকচিক করে ওঠে, আনন্দে কথা আটকে আসছে গলায়। নিজেকে সামলে দিয়ে বলে। আপনি যদি রাজি হন তবে কালই করব বস। চার্চে গিয়ে শুধু হাতে হাত রেখে বিয়েটা করে আসবো, কোনো আয়োজন করব না। নিক টেবিলে হাত রেখে চোয়াল শক্ত করে বলে। কেন করবি না আয়োজন? অবশ্যই আয়োজন হবে, পুরো আফ্রিকা জানবে এই বিয়ের খবর। আজ রাতেই সব আয়োজন করা শুরু হবে। অধীরাজ মলিন গলায় বলে। কিন্তু বস আজ শেষ রাতে তো ইটালির সাথে মিটিং আছে, অনেক মাল চাপড়ে দিতে হবে। নিক বসা থেকে ওঠে। সেটা আমি দেখে নেব। প্রয়োজনে মাফিয়া প্যালেসের সবাইকে কাজে লাগাবো। পুরো শহর সাজানো চাই। বিয়ে যখন হচ্ছে তখন তোর সৃষ্টিকর্তার সামনে কেন শুধু, সবাই দেখুক এটা। আরিশ নিকের দিকে তাকিয়ে এক চিলতে ম্লান হাসে। এই হাসিটা মোটেও উপহাসের জন্য ছিল না, এটা ছিল এক অদ্ভুত প্রাপ্তির। সমাজের চোখে যে মানুষটা কেবলই ধ্বংসের প্রতিচ্ছবি, যার নামের পাশে শুধুই রক্ত আর বারুদের গন্ধ লেগে থাকে, আর ভেতরে যে বরফ গলার মতো একটা নরম কোণ থাকতে পারে, তা হয়তো পৃথিবীর অধিকাংশ মানুষেরই অজানা। নিকের গম্ভীর মুখাবয়ব আর পাথরের চোখের গভীরে আরিশ আজ অন্য কিছু দেখতে পায়। কে বলল গ্যাংস্টার বসের হৃদয়ের মমতা নেই? তারা হয়তো এই নিককে কখনো দেখেনি। তারা চিনেছে শুধু সেই নিষ্ঠুর শাসককে যে নির্দ্বিধায় ট্রিগার টিপতে পারে। তাই নির্লিপ্তভাবে তাকে একজন হৃদয়হীন মনস্টার এর উপাধি দিয়েছে। কিন্তু আরিশ জানে এই মনস্টারেরও একটা জগৎ আছে, যেখানে সে নিয়ম ভাঙতে পারে, যেখানে তার তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ নজর কোনো এক মায়ার টানে নুয়ে পড়ে। লোকচক্ষুর আড়ালে থাকা এই মানুষটা হয়তো পৃথিবীর কাছে আতঙ্ক, কিন্তু আরিশের কাছে এসে এক গভীর রহস্য, যা কেবল ভালোবাসার ভাষাতেই পড়া সম্ভব। যারা ভালোবাসবে তারাই গ্যাংস্টার বসকে চিনবে। কফি শপের এক কোণে নিভৃতে বসে আছে তানভি। তার দৃষ্টি অবাধ্য পাখির মতো বারবার কাচের দেয়াল ভেদ করে বাহিরে ব্যস্ত জনপথের উপর আছড়ে পড়ছে।
অপেক্ষার প্রতিটি পল এখন তার কাছে সহস্রাব্দের মতো দীর্ঘ ঠেকছে। অধীরাজের আগমনে এই অনাকাঙ্ক্ষিত বিলম্ব তানভীরের ধৈর্যচ্যুতি ঘটাচ্ছে চরমভাবে। তাকে ফোন করে বলেছে এখানে যাতে এসে বসে থাকে। সে এসে গিয়েছে অথচ তার আসার খবর নেই। তানভীর রাগ হয় প্রচুর। অস্তগামী সূর্যের ম্লান আলোকচ্ছটা কফি শপের কাচের বাতায়নে প্রতিফলিত হয়ে তানভীর বিষণ্ণ মুখে এক অদ্ভুত আভা ছড়িয়ে দিচ্ছে। টেবিলের উপরে রাখা কফি কাপটি অনেক আগেই তার উষ্ণতা হারিয়ে তানভীরের দীর্ঘ প্রতীক্ষার উত্তেজনা এখন কেবলই শীতল বিরক্তিতে পর্যবসিত হয়েছে। তানভীর নেত্রযুগল বারবার বাহিরের কোলাহলের মাঝে অধীরাজের খোঁজ করছে। জনস্রোতের প্রতিটি অবয়বকে সে একবার পরখ করে নিচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত সে পরিচিত মুখচ্ছবিটি অনুপস্থিত। অপেক্ষা প্রহর যখন সহ্যের সীমা অতিক্রম করে তখন মানুষের মন এক প্রকার অবশতায় আক্রান্ত হয়। তানভীর ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। ক্লান্তির এক অদৃশ্য ভার তার স্কন্ধে চেপে বসেছে। মনের কোণে জমে থাকা অনুরাগ এখন অভিমানের মেঘে ঢাকা পড়ছে। অবশেষে ধৈর্যের চরম শিখরে পৌঁছে সে টেবিল থেকে অতিশয় বিরক্তির সাথে আপন মুঠোফোনটি তুলে নেয়। অধীরাজকে ফোন দিতে যাবে তার আগেই কেউ পেছন থেকে এসে জড়িয়ে ধরে। কারি ফিসফিস আওয়াজ করে বলে, জান আমার। ব্যাস, তানভীর সমস্ত রাগ কর্পূরের মতো হাওয়া হয়ে যায়। সে এই ব্যক্তিটাকে এতটা ভালোবাসে যে সামান্য নরম কণ্ঠে খুশিতে আত্মহারা হয়ে যায়। হাজার জনম সে অপেক্ষা করতে পারবে যদি এমন মধুর ডাক শোনা যায়। তানভীর অভিমানী গলায় বলে, আসার সময় হলো এতক্ষণে? অধিরাজের চোখে মুখে খুশির উন্মাদনা, তানভীর গালে অনেকগুলো চুমু একত্রে দিয়ে বলে, সরি সোনা, আর অপেক্ষা করতে হবে না তোমাকে। তানভীর কপাল কুঁচকে বলে, মানে? অধীরাজ আসন গ্রহণ করে এক অতর্কিত ক্ষিপ্রতায় তানভীর কোমর দৃঢ়ভাবে চেপে ধরে। তার এই বলিষ্ঠ স্পর্শে তানভীর শরীরের প্রতিটি স্নায়ু যেন এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগে এক প্রবল ও অনমনীয় আকর্ষণে অধীরাজ তাকে নিজের উরুর উপরে টেনে বসিয়ে দেয়। তানভীর হতভম্ব হয়ে যায়। এমন আকস্মিক শারীরিক নৈকট্যে তানভীর সর্বাঙ্গে এক বিদ্যুৎ গতির শিহরণ খেলে যায়। তার দেহলতা থরথর করে কেঁপে ওঠে। বিস্ময় নিয়ে তাকায় অধীরাজের দিকে। কাপা গলায় বলে, কি করছো? এভাবে চেপে ধরেছো কেন? অধীরাজ ঘাড়ে নাক ঘষে বলে, ভালোবাসতে ইচ্ছে করছে খুব তোমাকে। 2 হাত দিয়ে বুকে জড়িয়ে ধরে একদম পিষে ফেলতে ইচ্ছে করছে। এত আদুরে কেন তুমি জান? তানভীরের গাল রক্তিম হয়ে ওঠে। চোখ রাঙিয়ে তাকায় অধীরাজের দিকে। তানভীর সে ক্রুদ্ধ চাউনিকে উপেক্ষা করে অধীরাজ এক সম্মোহনী দৃষ্টতা প্রদর্শন করে দেয়। বাক্য বিনিময়ের প্রথা ভেঙে সে অতি নিবিড়ভাবে তানভীরের ওষ্ঠাধরে আপন ঠোঁটের ছোঁয়া দেয়। সেই উষ্ণ এবং সিক্ত চুম্বন মুহূর্তের মধ্যে তানভীর সমস্ত প্রতিবাদী শব্দকে অবদমিত করে দিল মুহূর্তের মধ্যেই। অধীরাজ ঠোঁট ছুঁয়ে দিয়ে দুষ্টু হাসে। তানভীর বুকে ঘুষি মেরে বলে, দিন দিন নির্লজ্জ হয়ে উঠছো অনেক। আরও কিছু করার আগে ছাড়ো আমাকে। তোমাকে নিয়ে আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। অধীরাজ আহ্লাদী গলায় বলে, একমাত্র বউ তুমি আমার। তুমি ছাড়া আর কে আছে এই নির্লজ্জতার ভার বহন করার? তানভীর মুখ ঘুরিয়ে অশান্ত গলায় বলে, বউ হয়নি এখনো তোমার। যেদিন বৈধভাবে তোমার ঘরে যাব সেদিন আমাকে বউ বলে বলবে, তার আগে নয়। অধীরাজ থুতনি ঠেকায় তানভীরের ঘাড়ের মধ্যে। তার 2 হাত দিয়ে তানভীরের 2 হাত সুন্দরভাবে আঁকড়ে ধরে। মায়াভরা কণ্ঠে বলে, বউ হবে আমার রানী। তানভীর ঠোঁট কাঁপছে। যে কোনো সময় কান্না করে দেবে সে। এইভাবে কেউ বললে নিজেকে আটকানো যায় নাকি? ভাঙা গলায় বলে, সে কবে থেকেই তোমার অপেক্ষায় আছি। জনম জনম এই অপেক্ষা করব। যতদিন তোমার বউ হতে না পারবো ততদিন অপেক্ষা করব। আর যেদিন হয়ে যাবে? তানভীর হেসে বলে, তোমাকে অপেক্ষা করাবো। অধীরাজ মুচকি হেসে প্রেয়সীর গালে আবারও চুমু খায়। কপাল কুঁচকে বলে, আমাকে বিয়ে করতে তোমার ভয় করবে না? তানভীর অবাক হয়ে বলে, ভয় করবে কেন? অধীরাজ কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে,
সামলানোর তো একটা ব্যাপার আছে বেবি। পারবে তো এই অধৈর্য পুরুষটাকে সামলাতে? অধীরাজের ইঙ্গিত তানভীর বুঝতে বাকি নেই। কোনোই দিয়ে পেটের মধ্যে খোঁচা দিয়ে থমকে ওঠে। তোমার ঠোঁট সেলাই করব আমি। তবে চুমু খাবো কিভাবে? একটু পর পর? খেতে হবে না তোমাকে চুমু। তোমাকে চুমু খেতে না পারলে আমার বেঁচে থাকা বৃথা। আমি বেঁচে আছি শুধুমাত্র চুমু খাবো বলে। এখন সার্টিফিকেট নেই বলে কত কিছু করা থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছে। সবগুলো শোধ তুলতে হবে একসাথে। চুমু খেতে হবে না, এইটা কিভাবে বলতে পারলে? তানভীর মুখ ঘুরিয়ে দেখলো পাগল লোকটাকে। এই যে তাকে দিনের পর দিন কষ্ট দিয়ে মারছে, সেটা কি এই লোক জানে? সপ্তাহ চলে যায়, সামান্য খোঁজ নেয় না। এদিকে সে প্রেমের দহনে পড়ে ছারখার হয়ে মরে যাচ্ছে। একদিন দেখা করতে আসলে পারে না সব ভালোবাসা একদম ঢেলে দিতে। এমন পাগলকে সারা জীবন সামলাতে হবে ভাবতেই তানভীর হাসি পেল। সে তো জেনে বুঝে এমন উন্মাদকে ভালোবেসেছে।